এর জায়গাটা হচ্ছে অনেক বড় একটা জায়গা, সো এখানে বাদ দেওয়ার স্কোপটাকে আগে বেছে নিতে হবে। আমি যে জিনিসগুলো বাদ দিব ওই জিনিসগুলো বাদ দেওয়ার পরে বাকি জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। এখন ওই পড়তে হবে এই জিনিসটা যখন আমাকে ইয়া করতে হবে, এনশিওর করতে হবে, তখন আমাকে বুঝতে হবে আসলে আমাদের সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। এখন দেখি আমাদের সিলেবাস কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোয়েশ্চেন হয়। প্রথমত সিপিসি থেকে দেখা যাচ্ছে তো, কোনো সমস্যা তো হচ্ছে না? দেখা যাচ্ছে। আচ্ছা, সিপিসি থেকে আমাদের 20 নাম্বার। এখন সিপিসি থেকে 20 নাম্বার, সিআরপিসি থেকে থাকবে 20 নাম্বার, প্যানেল থেকে থাকবে 20 নাম্বার। এখান থেকে আমরা পাই 60 নাম্বার। এখন এর পরবর্তীতে এভিডেন্স থেকে 15 নাম্বার, লিমিটেশনস থেকে 10 নাম্বার, আর বার এবং বার কাউন্সিল যে অর্ডারটা আছে ওখান থেকে 5 নাম্বার। আচ্ছা, আমার পাস করতে আমার নাম্বার লাগবে 50%। পাস করার জন্য আমার লাগে 50%। এতটুকু ক্লিয়ার? এখন এই এই 50%টা আমরা কিভাবে অবটেইন করবো একটু দেখি। আমার এই যে এখানে যে বার কাউন্সিল অর্ডারটা ধরলাম, এটা করে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিল, আমার কাছে আরো থাকে 95। আমি সিপিসি এর জায়গাটাকে যদি পুরোটা কভার দিয়ে দিই তাহলে আমার 20-এর মধ্যে মিনিমাম 15 অ্যাচিভ করা কোনো ব্যাপার না, 15 অ্যাচিভ করা কোনো ব্যাপারই না। পরবর্তীতে আসতেছে সিআরপিসি তেও সেম, তাহলে সিআরপিসি তে 15, সিআরপিসি 15, সিপিসি 15। এখন এরপরে প্যানেলে ধরলাম তাও 15। এরপরে এভিডেন্স হচ্ছে মজার একটা সাবজেক্ট, 15-তে 15 পাওয়া কোনো ব্যাপারই না, তাহলে আমি 15-তে 15 ধরতে কোনো বাধা নেই। এরপর লিমিটেশনস 10-এ 8 কোনো ব্যাপার না। আচ্ছা, এখন এখন দেখি তাহলে আমার টোটাল কত নাম্বার হয়। আমার টোটাল হচ্ছে 4 15 60, এরপর 68 নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে পাস করতে কি 68 নাম্বার লাগে? আমার জাস্ট 50 যথেষ্ট। ওকে, এখন এই 50 নাম্বারটা যেভাবে আমাদেরকে এনশিওর করতে হবে, আমরা ওই ফর্মুলায় আগাবো ইনশাল্লাহ। যেমন আমি আমার যে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি জাস্ট এতটুকু বলতে পারি যে আমি 53 মিনিটে 75টা দাগাইছিলাম। 53 মিনিটে 75টা দাগাইছিলাম এবং আমার ভুল হয়েছিল, আমার যদি ভুল না হয় মানে যতটুকু জানা 3 থেকে 4টা ভুল হয়েছিল। আমি এরপর আর দাগাইও নাই, কারণ আমার অত নাম্বার লাগতেছে না পাস করার জন্য, জাস্ট 50 নাম্বার যথেষ্ট। এটা একটা ইয়েস কার্ডের মতো। এখন ল জায়গাটা আসলে পড়ার একটা সিস্টেম হচ্ছে কিরকম, আমরা দুইটা ওয়েতে যাব। আজকে হালকা কিছু আলোচনা করব, তার বাইরে আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। দুইটা সিস্টেম আমাকে যাইতে হবে। প্রথম কথা হচ্ছে আমাকে সেকশন ওয়াইজ যাইতে হবে, প্রত্যেকটা সেকশন আমাকে কমপ্লিট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের। বিশেষ করে আমাকে প্রসিডিউরাল ল গুলোকে একটু ভালোভাবে দেখতে হবে। এখন যখন আমি সেকশন গুলো কমপ্লিট করে নিব, দেন আমাকে যে সিস্টেমে আগাইতে হবে সেটা হচ্ছে স্টেজ ধরে আগাইতে হবে। কারণ কি, ল সবাই মানে সেকশন ভুলে যায়। কেন ভুলে যায়? কারণ সেকশন ভুলার পেছনে যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা যখন সেকশন ওয়াইজ মুখস্থ করে যাই সেটা কিছুদিন পরে ভুলে যাই। কিন্তু আমি যখন একবার সেকশন পড়ে ফেলবো তখন ল এর সাথে আমি একটু পরিচিত হয়ে যাব। এরপরে আমি কি করব, স্টেজ স্টেজ ধরে যখন আগাবো তখন আমার কাছে জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে, তখন আর ভুলার যে পসিবিলিটি মিনিমাম নাই। আচ্ছা, এখন এখন যে বিষয়টা সেটা হচ্ছে টোটাল আমরা প্রথমে যেহেতু সিআরপিসি দিয়ে স্টার্ট করতেছি সিআরপিসি দিয়ে। এখন সিআরপিসি দিয়ে যেহেতু স্টার্ট করতেছি, একটু দেখি সিআরপিসি দিয়ে আমরা স্টার্ট করব। হ্যাঁ, সিআরপিসি তে আমরা প্রথমে সেকশন ওয়াইজ যাব। সেকশন গুলো কমপ্লিট করার পর আমরা যাব স্টেজ। যেদিন আমরা রিভিউ ক্লাস, অর্থাৎ একটা সাবজেক্ট শেষ করার পরে আমরা একদিন গ্যাপ দিয়ে বা 2 দিন গ্যাপ দিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। টোটাল রিভিউ, পুরা একটা কোর্সের উপর রিভিউ হবে। ওই রিভিউ ক্লাসে আমরা স্টেজ গুলো নিয়ে আলোচনা করব। তখন যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে কি, তখন আমাদের কাছে বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমি সিআরপিসি শেষ করব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে সিআরপিসি 6টা ক্লাসে শেষ করে দিব। এটার সাথে থাকবে আমার রিভিউ ক্লাস একটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে, এখন যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমি আমি আগের দিন বলে দিব যে কালকে মানে কতটুকু পড়াবো, ওই জিনিসটা সবাইকে একটু দেখে আসতে হবে। দেখে আসলে যে বিষয়টা হয় মানে বুঝতে একটু সহজ হয়। সো আমি আগের দিনই বলে দিব যে আমরা নেক্সট দিন কতটুকু পড়বো বা কি পড়বো না পড়বো, এটা আগের দিনই বলে দিব। এখন এই যে টোটাল 6টা ক্লাস প্লাস রিভিউ ক্লাস, এটা নেওয়ার পরে আমি
এর পরবর্তী দিনে একটা সাবজেক্ট ওয়েস মডেল টেস্ট নিয়ে নিব, যদি সম্ভব হয় এটা সাথে সাথে নিয়ে নিব। তো সাবজেক্ট ওয়েস যদি মডেল টেস্টটা নিয়ে নিই, যেটা দ্বারাই আমি যখন জিনিসগুলো পড়বো তখন আমার ব্রেনের মধ্যে স্থির থাকে, তখন আমার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো এই জন্য আমি সাবজেক্ট ওয়াইজ যে মডেল টেস্টটা নিব ওইটা একটা কোর্স শেষ করার পরেই নিয়ে নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করতে পারি তো? যারা আসছে তারা আসছে, আর বাকিরা রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা শুরু করবো একেবারে শুরু থেকেই, সিআরপিসি একেবারে প্রথম থেকে স্টার্ট করা একটু ট্রাই করি। যেটা বলছিলাম সিআরপিসি, এখন সবার সামনে তো আশা করি লেকচার লেখার মতো একটা খাতা কলম তো আছে আশা করি। আচ্ছা, এখন দেখি সিআরপিসি প্রথমে একদম প্রথম পাস হয়েছিল 1861। এটা হচ্ছে একদম ফার্স্ট হয়েছিল, একদম প্রথম পাস হয়েছিল 1861 সালে পাস হয়েছিল। এরপরে এটা কার্যকর হয়েছিল কখন একটু দেখি, কারণ হিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন আসে। কার্যকর হয়েছিল 1 জুলাই 1898। ক্লিয়ার? লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন এতটুকু গেল। এখন মোট ধারা কয়টা? পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে মোট ধারা কয়টা, তাহলে আমাকে আনসার করতে হবে 565। 565টা মোট ধারা। এখন 565টা ক্লিয়ার? 565টা ধারা আছে। যদি জিজ্ঞেস করা হয় যে কয়টা বাতিল হয়েছে, আমাকে বাতিলটা একটু দেখাইতে হবে। সেটা হচ্ছে 117টা। 117টা ধারা বাতিল হয়েছে, আর বর্তমানে বলবৎ আছে 473টা। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন আমরা যাব তফসিল কয়টা আছে। তফসিল আছে 4টা। তফসিল আছে 4টা। সিআরপিসিতে তফসিল আছে 4টা। এটা হলো ইতিহাস, এটা সিআরপিসির ইতিহাস জানলাম। এখন যদি প্রশ্ন আসে যে এটা কি সাবস্টেন্টিভ ল নাকি প্রসিডিউরাল ল, তাহলে আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে এটা হচ্ছে মেইনলি হচ্ছে প্রসিডিউরাল ল, তবে কিছু সাবস্টেন্টিভ সেকশন আছে। মেইনলি এটা প্রধানত হচ্ছে প্রসিডিউরাল ল, এর বাইরেও আমাদের কিছু সাবস্টেন্টিভ সেকশন আছে। এখন আমি জাস্ট সাবস্টেন্টিভ সেকশন গুলো একটু উল্লেখ করব। সাবস্টেন্টিভ সেকশনের মধ্যে প্রথমে আমরা পাই 250, এরপরে পাই আমরা ওই দিন আমি লাস্ট যেদিন ইয়ে করছিলাম ওই দিন ক্লিয়ার করছিলাম। প্রথমটা হচ্ছে 250, এরপরটা হচ্ছে 486, এরপরটা হচ্ছে সরি 485 হবে, 486 না 485, এরপর হচ্ছে 485 এ। এখন এখানে আমরা একটা জরিমানার বিধান পাই, সেটা হচ্ছে কি, যদি আমরা ওই যে মিথ্যা মামলা আমরা দেখি, মিথ্যা মামলা হয়, যখন মিথ্যা মামলা করা হয় তখন মিথ্যা মামলা যদি প্রমাণিত হয়, মিথ্যা মামলা প্রমাণিত হওয়ার পরে তখন তাকে কি করা হয়, ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়। ক্ষতিপূরণের আদেশ এখানে দুইটা বিধান আছে, একটা হচ্ছে 1000 টাকার আর একটা হচ্ছে 500 টাকার। দুইটা বিধান আছে। যখন ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিবে, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিলে 1000, আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যখন দিবে তখন 500 টাকা। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, কেউ কি এখন নাই নাকি? জি না, কিছু না। আচ্ছা, এখন এই যে জরিমানার যে বিধানটা, এখন যদি জরিমানা না দেয় তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? যদি সরি জরিমানা না, ক্ষতিপূরণ যদি না দেয় তাহলে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড। 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এটা এটা গেল ক্ষতিপূরণের বিধান। এখন কোর্ট চাইলে ক্ষতিপূরণের বাইরেও তাকে কি দিতে পারে, শাস্তির একটা বিধান রাখা হয়েছে। সেটা হচ্ছে কি 6 মান্থ। এরপরে জরিমানা, এটার সাথে জরিমানা, অর্থাৎ কারাদণ্ডের সাথে জরিমানা হচ্ছে 3K, অর্থাৎ 3000। ক্লিয়ার? আচ্ছা, এখন 485
485 এও কি একটা শাস্তির বিধান আছে। 485 এ যখন কোন একটা দলিল দাখিল করতে বলা হয় এবং সেক্ষেত্রে যদি দলিল দাখিল না করে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড, 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এরপর 485 এ 485 এতে বলা হচ্ছে সাক্ষীকে হাজির হতে বলা হইলো, এখন সাক্ষী হাজির হয় নাই, সেক্ষেত্রে 250 250 টাকার কি 250 টাকার একটা বিধান রাখা হয়েছে, অনধিক 250 টাকা। ক্লিয়ার এতটুক? ক্লিয়ার? 485 কি বলছো? 7 দিন এটা কিসের সাজা? 7 দিন। এটা হচ্ছে দলিল দাখিল করতে বললো, কোন ব্যক্তিকে দলিল দাখিল করতে বললো কিন্তু উনি দলিল দাখিল করেনি, সেক্ষেত্রে ওনার 7 দিন অনধিক 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড। আর 485 এতে হচ্ছে সাক্ষী হাজির হইতে বললো, সাক্ষী হাজির হয় নাই, সেক্ষেত্রে 250 টাকা জরিমানা। ক্লিয়ার? লেখি আচ্ছা, এখন দেখেন একটা লকে আমরা কখন সাবস্ট্যান্টিভ ল বলবো একটু দেখেন। যখন সাবস্ট্যান্টিভের নাম আসলো তখন আমাদের কাছে প্রসিডিউরালের বিধানটা চলে আসবে। আগে একটু দেখেন সাবস্ট্যান্টিভ। দেখেন, যখন আমাদের অধিকারগুলোকে ডিফাইন করা হয়, আমাদের অধিকার অর্থাৎ রাইটস কে যখন ডিফাইন করে, যে আইনগুলো আমাদের রাইটস কে ডিফাইন করে এবং পানিশমেন্টকে ডিফাইন করে, ক্লিয়ার, এবং সেই জিনিসগুলো এনশিওর করে, তখন আমরা তাকে বলবো সাবস্ট্যান্টিভ ল। এখন এরপর আসতেছে প্রসিডিউরাল ল। একটু খেয়াল করবেন প্রসিডিউরাল ল কোনগুলা? আমি সাবস্ট্যান্টিভ যে বিষয়টা, এই বিষয়টাকে আমি যখন বলবৎ করতে যাব তখন আমাকে একটা পদ্ধতিতে যেতে হয়। এই পদ্ধতিটা যে আইন ডিল করে সেই আইনটাকে বলা হয় প্রসিডিউরাল ল। ধরেন আমরা পেনাল কোড হচ্ছে একটা সাবস্ট্যান্টিভ আইন যেখানে শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে। সো আমরা যখন একটা মামলা করি আমরা পেনাল কোডের অধীনে মামলাটা করি, আর কোর্ট যখন একটা বিচার করেন, এই বিচার করতে গিয়ে কিছু প্রক্রিয়া মেনটেন করেন বা একটা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়। এই পদ্ধতিগুলা বলা আছে যেমন আমাদের সিআরপিসি তে। তাহলে পেনাল কোডে শাস্তির কথা আছে, আর এই শাস্তিগুলো যখন দিতে যায় কোর্টকে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই বিচার প্রক্রিয়াটা করতে গেলে একটা টোটাল একটা লং একটা প্রসেস মেনটেন করতে হয়। ওই পদ্ধতিটা বলা আছে আমাদের সিআরপিসি তে। এই জন্য আমরা সিআরপিসি কে মেইনলি প্রসিডিউরাল ল বলি। ক্লিয়ার আপু? এখন আমরা একটু সামনের দিকে যাব। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমরা প্রত্যেকদিন ঠিক এই টাইমে ক্লাসটা স্টার্ট করব 10টায়। আমাদের একটা লিংক দেওয়া হবে প্রথমে, ওই লিংকটা যখন শেষ হয়ে যাবে সেম লিংকে আমাদেরকে আবার ক্লিক করে ক্লাসে জয়েন হতে হবে। সো এই বিষয়গুলো যাতে আমাকে মানে বারবার আসলে বললে একটু কেমন জানি লাগে, এই জন্য বলে ফেললাম, একটু মাথায় রাখবেন সবাই। এখন আসেন, আমরা এবার আমরা দেখলাম যে 4টা তফসিল আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বরাবরের মতো একটা কোয়েশ্চেন পাবেন ইনশাল্লাহ। 4টা তফসিল আছে, 4টা তফসিলের মধ্যে আমরা একটু দেখি। প্রথম তফসিলটা কিন্তু বাতিল হয়ে গেল, প্রথম তফসিল বাতিল। এরপর আসতেছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখন প্রথম তফসিল বাতিল, আর বাকি আছে এই তফসিলগুলা, বাকি আমাদের আর অবশিষ্ট আছে এই তফসিলগুলা। এখন দেখেন, এটা যেহেতু বাতিল হয়ে গেল, এটা বাদ দিলাম। এখন এই যে এই 2 নম্বর তফসিলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই 2 নম্বর তফসিলটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর তফসিলে কি আছে একটু দেখেন। 2 নম্বর তফসিলে আমাদের দণ্ডবিধির অধীন যে ধারাগুলা, দণ্ডবিধির অধীন যে শাস্তিগুলো আছে, কোনটা কাগনিজেবল কোনটা নন কাগনিজেবল, কোন ক্ষেত্রে ওয়ারেন্ট দেওয়া যাবে, এই টোটাল বিষয়টা নিয়ে ডিল করেছে আমাদের দ্বিতীয় তফসিলটা। এরপর তৃতীয় তফসিল আসেন। তৃতীয় তফসিল হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। একটু খেয়াল রাখবেন, সাধারণ ক্ষমতা, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। ক্লিয়ার? এই ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা নিয়ে আবার ডিল করেছে সেকশন 36। এটা কিন্তু সাধারণ ক্ষমতা অর্থাৎ জেনারেল পাওয়ার, খেয়াল রাখবেন সাধারণ ক্ষমতা। আর আমাদের যে চতুর্থ কলাম, এই চতুর্থ কলাম ডিল করেছে আমাদের বিশেষ ক্ষমতা নিয়ে বা স্পেশাল পাওয়ার, অর্থাৎ ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত যে ক্ষমতাটা, অতিরিক্ত ক্ষমতা। খেয়াল করেন, অতিরিক্ত ক্ষমতা। তাহলে
তৃতীয় তফসিল দেখলাম সাধারণ ক্ষমতা, আর সেটা সেকশন ডিল করে 36। চতুর্থ তফসিল অতিরিক্ত ক্ষমতা, এই অতিরিক্ত ক্ষমতা নিয়ে আবার সেকশনে বলা আছে সেকশন 37। একটু মনোযোগ রাখবেন সবাই। আচ্ছা, এখন এতটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেল। এতটুকু ক্লিয়ার? এবার পঞ্চম পঞ্চমে কলাম কি দেখেন। আছে? পঞ্চমে আমাদের বিভিন্ন ধরনের ফর্ম দেখি আমরা, বিভিন্ন ধরনের ফর্ম সিআরপিসিতে, অর্থাৎ একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কার্যক্রম কমপ্লিট করতে গেলে অনেকগুলো ফর্মের কথা চলে আসে। এই ফর্মগুলোর কথা বলা আছে পঞ্চম তফসিলে। এতটুকু ক্লিয়ার? এবার আমরা একটু সামনের দিকে যাই। এবার যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্বিতীয় যে তফসিলটা পড়ছিলাম, দ্বিতীয় তফসিল। এই দ্বিতীয় তফসিলে আমাদের 8টি কলাম আছে। পিলির জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 8টি কলাম। আমি এখানে যা যদি রিটার্নের জন্য কিছু আসে ওটা আলাদাভাবে বলে দিব। 8টি কলাম আছে, 8টি কলাম, প্রত্যেকটা কলামে এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছে। এখন আমরা একটা টেকনিকের মধ্য দিয়ে কলামগুলো একটু মনে রাখার ট্রাই করব। প্রথম দেখেন, আমি একটা টেকনিক দিচ্ছি, টেকনিকটার মাধ্যমে আমরা যাব। বলেছিলাম 8টা কলাম। এটা হচ্ছে কলাম নাম্বার 1, এটা কলাম নাম্বার 2, এটা কলাম নাম্বার 3, এটা 4, এটা 5, 6, 7, 8। আশা করি এতটুকু ক্লিয়ার সবার কাছে। দেখেন, এই যে সেক, মুখস্থ রাখবেন কিভাবে, সেক অফ কগওয়ার বিকম পান্ট, সেক অফ কগওয়ার বিকম পান্ট, এভাবে মুখস্থ রাখবেন। এখন দেখেন, সেক মানে হচ্ছে সেকশন, অর্থাৎ দণ্ডবিধির অধীনে যে ধারাগুলা, সেই ধারাগুলা এখানে বলা আছে, অর্থাৎ প্যানেল কোডের যে ধারা, প্যানেল কোডের সেকশন গুলা কলাম 1 এ উল্লেখ আছে। 2 নাম্বার হচ্ছে এই যে সেকশন গুলা, এই সেকশন গুলা কোন কোন অপরাধকে ডিফাইন করছে। ওএফ, অফ মানে অফেন্স, অফেন্সকে ডিফাইন করছে, অফেন্সকে ডিফাইন করেছে হচ্ছে আমাদের কলাম 2, অফেন্সকে ডিফাইন করেছে। ক্লিয়ার? আর 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার যে কলাম, কোনটা কগনিজেবল, কোনটা নন কগনিজেবল, অর্থাৎ কোনটা জামিনযোগ্য, সরি আমলযোগ্য এবং কোনটা আমল অযোগ্য, এই বিষয়টা নিয়ে ডিল করেছে আমাদের 3 নাম্বার কলামটা। আর 4 নাম্বার কলামটা ইম্পর্টেন্ট এবং 5 নাম্বারটা ইম্পর্টেন্ট। দেখেন, 4 নাম্বার কলাম হচ্ছে কোন ক্ষেত্রে কোর্ট ওয়ারেন্ট দিবে, কোন ক্ষেত্রে সামন্স দিবে, এই বিষয়গুলো বলা আছে কলাম 4 এ। অর্থাৎ কোন অপরাধের ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে আমি সামন্স না দিয়ে সরাসরি ওয়ারেন্ট দিতে পারি, এই বিষয়গুলো এখানে বলা আছে। এর বাইরেও আমরা কয়েকটা জায়গা দেখবো, সেকশন 90 তে দেখবো, এরপরে সেকশন 204 এও এই জিনিসগুলো দেখবো। ক্লিয়ার এতটুকু? সবার কাছে ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা একটু দেখি, এই যে 5 নাম্বার কলামটা বলেছিলাম ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট একটু দেখি। 5 নাম্বার কলামে আমরা দেখলাম বি মানে হচ্ছে বেইলেবল, বেইলেবল অর্থাৎ কোনগুলো জামিনযোগ্য সেই বিষয়টা বলা আছে 5 নাম্বার কলামে, বেইলেবল, বি দিয়ে বেইলেবল, বেইলেবল। ওকে। আর 6 নাম্বার কলাম হচ্ছে কম্পাউন্ডেবল, কম্পাউন্ডেবল মানে আপোষযোগ্য, আপোষ অযোগ্য। তার একটা লিস্ট আমরা আবার দেখবো 345-এ আমরা একটা লিস্ট দেখবো। তাহলে এই যে কোনটা কম্পাউন্ডেবল অর্থাৎ আপোষযোগ্য আর কোনটা আপোষ অযোগ্য, এই বিষয়গুলো এখানে বলা আছে। ক্লিয়ার? এরপরে আমরা দেখবো কলাম নাম্বার 7, 7 নাম্বার কলামে বলা আছে শাস্তির কথা। এই যে আমরা প্রথমে সেকশন দেখলাম, অপরাধ দেখলাম, এই যে দেখে আসলাম সবকিছু। এবার ওই যে অপরাধগুলোর শাস্তির কথা বলা আছে 7 নাম্বার কলামে। আর সর্বশেষ কলাম হচ্ছে 8 নাম্বার, এই জায়গাটা ইম্পর্টেন্ট। 8 নাম্বার কলামে বলা আছে টি মানে ট্রাই, টি মানে ট্রাই, অর্থাৎ কোন কোর্ট ট্রাই করবে, কোন কোর্ট ট্রাই করবে সেই বিষয়টা এখানে বলা আছে, কোন কোর্ট ট্রাই করবে। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। আচ্ছা, এখন কোন কোর্ট ট্রাই করবে যখন আমরা দেখি, তখন আমরা আরো একটা জায়গা দেখি, সেটা হচ্ছে সেকশন, অর্থাৎ
আমরা সেকশন 28 এ যখন যাব 28 এ যখন যাব তখন দণ্ডবিধির অধীনে যে অপরাধগুলো, এই অপরাধগুলো কোন কোন কোড ট্রাই করবে সেই বিষয়টা কিন্তু এখানেও বলা আছে। আচ্ছা, এখন আমরা সরাসরি ইনশাআল্লাহ চলে যাব মূল সেকশনের দিকে। মূল সেকশনে যখন আমরা যাব তখন আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে প্রথমেই ডেফিনেশন ক্লজ, অর্থাৎ কোন কোন সেকশনে কোন কিসের ডেফিনেশন দেওয়া আছে সেই বিষয়টা একটু দেখতে হবে। আমরা এই আইনে দেখব, এই আইনে যে ডেফিনেশন ক্লজের সেকশন কত দেখি বলেন, সেকশন কত? 4 মনে হয়। হ্যাঁ, সেকশন 4। 4 না? সেকশন 4 এ হচ্ছে ডেফিনেশন ক্লজ। অন্যান্য আইনে কিন্তু সেকশন 2 তে থাকে, সাধারণত সেকশন 2 তে থাকে ডেফিনেশন ক্লজ। এই আইনে সেকশন 4 এ দেখবো আমরা। এখন সেকশন 2 আমি জাস্ট ইয়াগুলো দিব, মানে কোনটা ডেফিনেশন কোনটা কোনটা ইম্পর্টেন্ট জিনিসগুলো দিচ্ছি। সেকশন 2 পরীক্ষা যেহেতু হবে না বাংলায়, 4 হবে? সরি সেকশন 4, পরীক্ষা যেহেতু কোয়েশ্চেন যেহেতু বাংলায় দিবে আমি বাংলাগুলো লিখবো। সেকশন 4 বাংলায় যদি 4 দেওয়া হয় তাহলে একটু দেখেন, প্রথমে 4 এর ক একটু লিখে নেবেন, ডাবল ক, খ, গ, চ, বর্গীয় জ, এরপর ট, এরপরে ঠ, এরপরে ড, এরপরে ঢ। এবার দেখেন এই যে এগুলো লিখে একটু লিখে রাখলে হবে। পরীক্ষায় জিজ্ঞেস করবে, শুধুমাত্র পরীক্ষায় আপনাকে মানে জিজ্ঞেস করবে যে অ্যাডভোকেটের সংখ্যা কততে বলা আছে, আপনাকে জিজ্ঞেস করতে পারে ইনকোয়ারির সংখ্যা কততে বলা আছে, আপনাকে জিজ্ঞেস করতে পারে ইনভেস্টিগেশনের সংখ্যা কততে বলা আছে। সো বাংলা এবং ইংলিশ দুইটা মুখস্থ রাখতে পারেন। বাংলা যদি ইয়া করেন তাহলে এটা হবে আপনার এ, আর এটা হবে এ, দুইটা এভাবে মুখস্থ রাখতে পারেন। এখন দেখেন পরীক্ষায় এই জিনিসগুলো এখান থেকে একটা মানে কোয়েশ্চেন থাকে অনেক সময় যে অ্যাডভোকেটের সঙ্গে কততে বলা আছে বা তদন্তের সঙ্গে কততে বলা আছে, এই জিনিসগুলো বলা থাকে। সো এই জিনিসগুলো আপনারা বই থেকে ইয়া করে নিতে পারবেন, ক্লিয়ার করে নিতে পারবেন। আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটু দেখেন, আমরা যখন ইংলিশে দেখি তখন আইএ হচ্ছে ইনভেস্টিগেশন, আইএ হচ্ছে ইনভেস্টিগেশন। একটু দেখবেন, মনোযোগ রাখবেন। আমরা অনেকে এই জিনিসটা আসলে বুঝি না, আমরা একটু গোলাই ফেলি। ইনভেস্টিগেশন, এরপরে কেতে আমরা দেখি ইনকোয়ারি, একটু খেয়াল করবেন। এখন ইনভেস্টিগেশন মানে কি, ইনকোয়ারি মানে কি? আচ্ছা 10 মিনিট পরে এই লিঙ্কটা শেষ হয়ে যাবে, লিঙ্ক শেষ হয়ে গেলে সেম লিঙ্কে ক্লিক করবেন। দেখেন ইনভেস্টিগেশন মানে কি, ইনকোয়ারি মানে কি এবং কে করে জিনিসটা একটু দেখেন। প্রথমত ইনভেস্টিগেশন মানে হচ্ছে সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ এভিডেন্স কালেক্ট করা, সোজা বাংলায় বললে এভিডেন্স কালেক্ট করা, এভিডেন্স কালেক্ট করা, এভিডেন্স কালেক্ট করা। যখন আপনার একটা মামলার একটা ঘটনার যখন যে বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণ যখন সংগ্রহ করে তখন ওইটাকে বলা হয় ইনভেস্টিগেশন। আর ইনকোয়ারি মানে হচ্ছে একটা ঘটনার সত্য মিথ্যা যাচাই করা, সত্য মিথ্যা যাচাই করা, সত্য মিথ্যা যাচাই করা, সেটা হচ্ছে ইনকোয়ারি। এতটুকু ক্লিয়ার? এবার আমরা দেখব একটু, এবার আমরা সামনের দিকে যাব। এবার সরাসরি আমরা চলে যাব সেকশন 6 এ। সেকশন 6 এ দেখেন সেকশন 6 কি নিয়ে ডিল করে একটু মাথায় রাখতে হবে। আমরা ফৌজদারি আদালত সম্পর্কে মোটামুটি সবাই জানি, আর এই ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগটা বলা আছে সেকশন 6 এ। এখন সেকশন 6 এ ফৌজদারি কোর্টের শ্রেণী বিভাগ জানার আগে আমাকে একটা বিষয় জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখেন সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোন আইনের অধীনে, অন্যান্য আইনের যে সমস্ত কোর্ট গঠিত হয়, অন্যান্য আইনের অধীনে যে সমস্ত কোর্ট গঠিত হয় সেগুলা ব্যতীত, খেয়াল করেন, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আইনের অধীনে যে সমস্ত কোর্ট গঠিত হয় সেগুলা ব্যতীত সিআরপিসির অধীন কোর্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সিআরপিসির অধীনে কোর্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার মানে কি, সিআরপিসিতে দুই ধরনের কোর্ট সম্পর্কে বলা হয়েছে, একটা হচ্ছে দায়রা আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। একটা দায়রা কোর্ট
আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এখন এটা হচ্ছে একের, এগুলো হচ্ছে 6 এর একে, পরীক্ষায় ভেতর থেকে কোয়েশ্চেন হইলে সরাসরি দিয়ে দিবে। 6 এর একে বলা হচ্ছে কোর্টের, এই যে বাংলাদেশে 2 ধরনের কোর্ট দেখা যায়, অর্থাৎ 2 ধরনের ফৌজদারি আদালত দেখা যায়, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। আর এই ম্যাজিস্ট্রেট আদালত কয় প্রকার? ম্যাজিস্ট্রেট আদালতের গঠন নিয়ে আলোচনা করছে 6 এর 2। খেয়াল করেন, ম্যাজিস্ট্রেট আদালত 2 প্রকার, ম্যাজিস্ট্রেট আদালত 2 প্রকার। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে জুডিশিয়াল, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ। খেয়াল করেন, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ। এখন এক্সিকিউটিভ কারা? যারা বিসিএস পরীক্ষা দিয়ে আসেন তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে বিচারিক যে ক্ষমতা প্রাপ্ত হন তখন তাদেরকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এতটুকু ক্লিয়ার? এখন 6 এর 3-এ আবার 6 এর 3-এ বলা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় প্রকার। খেয়াল করেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় প্রকার? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ বলা হচ্ছে 6 এর 4-এ, এখানে 4 ধরনের, 6 এর 3-এ 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে। খেয়াল করেন, 4 ধরনের। 4 ধরনের মধ্যে কি কি আছে একটু দেখবেন। দেখেন, 4 ধরনের মধ্যে প্রথমত চিফ জুডিশিয়াল, এরপরে ফার্স্ট ক্লাস, এরপর হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস, এরপর হচ্ছে থার্ড ক্লাস। একটু এখানে একটু দেখার বিষয়, মনোযোগ রাখবেন একটু। চিফ জুডিশিয়াল দেখছেন, চিফ জুডিশিয়াল মানে আপনি যখন সেটা মেট্রোতে যাবেন তখন এটা হচ্ছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল আপনি যখন মেট্রোতে যাবেন মেট্রোটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে। এরপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে এটা আউট অফ মেট্রো, অর্থাৎ শহরের বাইরে যারা মামলা করেন তাদেরকে বলা হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর যখন সেটা মেট্রোতে হয় তখন বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মেট্রোতে অর্থাৎ শহরে কোনো ধরনের সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নাই, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নাই। এতটুকু ক্লিয়ার? ওকে, এবার 6 এর মধ্যে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বুঝে থাকি। এখন এই যে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অন্তর্ভুক্ত বলা হয়েছে সেটা 6 এর ব্যাখ্যাতে বলা আছে, 6 এর ব্যাখ্যার মধ্যে বলা আছে। ওকে, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এই 6 ব্যাখ্যার মধ্যে কি বলছে? আরিফ, হ্যাঁ, অতিরিক্ত অর্থাৎ এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে, এই কথাটা বলা আছে ব্যাখ্যার মধ্যে। এখন আমরা যাব সেকশন 7-এ। সেকশন 7 হচ্ছে দায়রা বিভাগ। এটা দায়রা বিভাগ, দায়রা আদালত না, দায়রা বিভাগ। এখন দায়রা বিভাগ মানে কি দেখেন, সরকার এক বা একাধিক জেলা নিয়ে একটি দায়রা বিভাগ গঠন করতে পারেন। অর্থাৎ এক বা একাধিক জেলা নিয়ে কি করবেন? দায়রা বিভাগ গঠন করবেন। দায়রা বিভাগ গঠনের কথা বলা আছে সেকশন 7-এ। এখন দায়রা বিভাগ গঠন করার পরে এই দায়রা বিভাগের জন্য কি করতে হবে? দায়রা বিভাগে দায়রা আদালত গঠন করবে। এই দায়রা আদালতের কথা বলা আছে সেকশন 9-এ। সেকশন 9-এ একটু দেখবেন, সেকশন 9-এ হচ্ছে দায়রা আদালত গঠন। একটু আগে সেকশন 7-এ যে দায়রা বিভাগ গঠন করলো, এখানে সরকার কি করবে? এখানে দায়রা বিভাগের জন্য অর্থাৎ প্রত্যেকটা দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত গঠন করবে এবং ওই দায়রা আদালতের জন্য একজন দায়রা জাজ নিয়োগ দিবেন। আর যখন সেটা মেট্রোপলিটন এলাকা হয় তখন ওই দায়রা আদালতকে বলা হয় মেট্রোপলিটন দায়রা আদালত। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন এখানে এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। সরকার চাইলে কি করতে পারে? অতিরিক্ত দায়রা আদালত এবং যুগ্ম দায়রা আদালত গঠন করতে পারেন। আর মেট্রোতে যখন যায় তখন সেটাকে মেট্রোপলিটন দায়রা আদালত বলে। এই কথাগুলো সেকশন 9-এ বলা আছে। এখন আমরা চলে যাব সেকশন 11-এ। সেকশন 11-এ হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগের কথা বলা আছে সেকশন 11-এ। সেকশন 11-এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, অর্থাৎ মেট্রোর বাইরে। খেয়াল রাখতে হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে মেট্রোর বাইরে মাথা রাখবেন। মেট্রোর বাইরে যারা করে ওনাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়, আর যখন মেট্রোতে হয় তখন তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়। খেয়াল রাখবেন। তাহলে মেট্রোর বাইরে এখন এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অন্যান্য ম্যাজিস্ট্রেটদেরকে সরকার নিয়োগ দিবেন এখানে। এখন এই যে সেকশন 11 যে বিষয়টা ইম্পর্টেন্ট পিরিয়ডের জন্য, খেয়াল রাখেন, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার 11 সাবসেকশন 4, খুবই ইম্পর্টেন্ট। আমরা সাধারণত জানি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচার করবেন, এটা আমরা সবাই জানি। কিন্তু এই জায়গাটাতে এসে খেয়াল করবেন
সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শক্রমে কে সরকার খেয়াল করবেন সরকার কার সাথে পরামর্শ করবেন হাইকোর্ট ডিভিশনের সাথে হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল পাওয়ার দিতে পারেন এই কথাটা বলা আছে 11(4)-এ আমরা সেম আরেকটা বিধান দেখবো 190(4)-এ আরেকটা বিধান দেখবো ওইখানে কিন্তু আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু বিচারের ক্ষমতা দেয় নাই অর্থাৎ সেকশন 190(4)-এ আমরা দেখবো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি করতে পারেন কোন একটা অপরাধ আমলে নিতে পারেন আমলে নিয়ে উনি কি করবেন ক্ষমতা সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ট্রান্সফার করে দিবেন এই জিনিসটা আমরা দেখবো সেকশন 190(4)-এ আর 11(4)-এ কি দেখলাম সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল পাওয়ার দিতে পারেন ক্লিয়ার এতটুকু ওকে একটু পরে লিংকটা শেষ হয়ে যাবে সেম লিংকে আবার ক্লিক করতে হবে এখন আমরা দেখবো সেকশন যেহেতু আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা দেখে নিলাম এবার আমরা একটু দেখবো সেকশন 18টা জিনিসগুলো একটু এভাবে পড়লে মাথায় থাকবে সেকশন 18তে আমরা দেখবো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে নিয়োগের বিষয়টা মেট্রোপলিটন এলাকার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুডিশিয়ারি থেকে অর্থাৎ তাও জুডিশিয়ারি থেকে ম্যাজিস্ট্রেটদেরকে মেট্রোপলিটন এলাকার যে অপরাধগুলো এই অপরাধগুলো বিচার করার জন্য নিয়োগ দিবেন সেটা বলা আছে সেকশন 18তে ক্লিয়ার তাহলে আমরা সেকশন 11তে দেখলাম মেট্রোর বাইরে আর সেকশন 18তে দেখলাম মেট্রোপলিটন এলাকার জন্য ক্লিয়ার হয়ে গেছে আশা করি এবার আমরা একটু সেকশন 12 দেখবো মোস্ট ইম্পর্টেন্ট সেকশন 12 একটু দেখেন খেয়াল করবেন সেকশন 12তে কি নিয়ে সেকশন 12-র প্রথম নামটা দেখবেন যদি পরীক্ষা কোয়েশ্চেন আসে বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়ে বা বিশেষ ম্যাজিস্ট্রেটের নিয়োগের কথা কথায় বলা আছে তখন সেকশন 12 দেখেন সেকশন 12তে প্রথমে আমরা তিনটা জিনিস দেখব যখন সরকার যখন কি করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খেয়াল করবেন এক্সিকিউটিভের বাংলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে স্পেশালি এম্পাওয়ার্ড করবেন যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে স্পেশাল এম্পাওয়ার্ড করবেন তখন তার নামটা কি হবে আমরা দেখি তার নামটা হবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুব কেয়ারফুল দেখেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরপরে আমরা দেখব যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অর্থাৎ যখন কোনো বিচারিক ম্যাজিস্ট্রেটকে আমরা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা দেখি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যখন